নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক বিদেশ সচিব বিক্রম মিশ্রের। সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ও ভারতের নিরপরাধ নাগরিকদের উপর পাক সেনার আক্রমণ নিয়ে মুখ খুললেন বিক্রম মিশ্রে। Indian authorities providing information to the UN 1267 Sanctions Monitoring Committee. In fact, we are going to be meeting with the team again very soon, and we will be providing an update to the information that we have provided earlier. But what is interesting, दिलचस्प बात यह है कि संयुक्त राष्ट्र की सुरक्षा समिति में जब पहलगाम के हमले को लेके एक प्रेस वक्तव्य जारी करने की बात चल रही थी, तो आप सोचिए किस देश ने टीआरएफ का, द रेजिस्टेंस फ्रंट का उसमें मेंशन किया जाना, उसको अपोज किया, पाकिस्तान ने। दिस वाज आफ्टर द फैक्ट दैट द टीआरएफ claimed responsibility for this attack not once but twice within a few hours after the incident on the 22nd of April, and then again on the morning of 23rd April. I think a lot of you have seen the reports and the coverage on media. If only civilians, if any civilians were killed in these attacks, I wonder what message this picture actually sends to all of you. This is a question that is worth asking. It's also odd that the funerals of civilians are carried out with the coffins being draped in Pakistani flags and state honors being accorded. Contrary to what Pakistan is claiming, yesterday Pakistan launched a targeted attack on the Sikh community in the state of Jammu and Kashmir, hitting Gurdwara in Poonch and the homes of Sikh community members, which came under attack. And we know that at least 3 individuals were killed in that particular attack. In fact, is impacting civilians. I showed you the picture of the Gurdwara and the Sikh community members who were killed in this. There are other civilians also who've been killed and injured in these attacks. In fact, since yesterday morning, a total of 16 civilians have been killed and 59 others have been injured in the attacks by Pakistan. শুরু হয়েছে, কিন্তু শেষ কবে ঠিক নেই। অপারেশন সিঁদুর এখনই থামছে না। জঙ্গি ঘাঁটি ধ্বংসের পরেও যদি পাকিস্তান না থামে, তবে পাল্টা জবাব দিতে থাকবে ভারত। সর্বদলীয় বৈঠকে একথাই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও তিনি জানিয়েছেন, ভারতের হামলায় প্রায় 100 জন জঙ্গি নিহত হয়েছে। উল্টো দিকে পাকিস্তানের পাল্টা গোলন্দাজিতে শহীদ হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। মৃত্যু হয়েছে অন্তত 12 জন নিরীহ সাধারণ মানুষের। এখানে আরেকবার বলে রাখছি, ভারত কিন্তু পাকিস্তান সেনাবাহিনী বা সাধারণ মানুষের ওপর কোনো আক্রমণ করেনি। বেছে বেছে ধ্বংস করেছে লস্কর, জৈশ মুজাহিদিনের মতো কুখ্যাত জঙ্গি ঘাঁটিগুলোকে। উল্টো দিকে পাকিস্তান বোমা ফেলেছে ভারতের গুরুদ্বার, স্কুল এবং গ্রামেও। অপারেশন সিঁদুরের জেরে আইপিএল ম্যাচ সরছে ধর্মশালা থেকে আহমেদাবাদে। আইপিএলের পাঞ্জাব বনাম মুম্বাইয়ের ম্যাচ হবে সেখানেই। এই মুহূর্তে পাকিস্তানের প্রতিটি সামরিক পদক্ষেপে কড়া নজর রাখছে সরকার।
এখনো শেষ হয়নি অপারেশন সিন্দুর। পাকিস্তানের বিরুদ্ধে যোগ্য প্রত্যাঘাত চালাবে ভারত। সর্বদলীয় বৈঠকে জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরো বলেন, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। পাকিস্তান যদি সংঘর্ষ বাড়ায় তাহলে ভারতও চুপ করে থাকবে না। সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং এও জানান, প্রায় 100 জন জঙ্গি নিহত হয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যার জন্য গণনা জারি রয়েছে। তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না, কিন্তু কেউ যদি উস্কানি দেয় প্রতিক্রিয়া দেওয়া আমাদের অধিকার। সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমস্ত রাজনৈতিক দলকেই সেনা অপারেশনের খুঁটিনাটি জানিয়েছেন। 7ই মে রাত থেকে 8ই মে ভোর পর্যন্ত পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে একাধিক জায়গায় নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। তবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ও কাউন্টার ইউএএস গ্রিড সব আক্রমণ সফলভাবে রুখে দিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনী জানায়, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরীহ মানুষের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে মর্টার ও ভারী গোলা ছুঁড়ছে। বিশেষ করে কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে আক্রমণের তীব্রতা বেড়েছে। পাকিস্তানের অনবরত গোলাবর্ষণের জেরে ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান শহীদ হন। শহীদ জওয়ানের নাম ল্যান্স নায়ক দীনেশ কুমার। সীমান্ত বরাবর গোলাবর্ষণে প্রাণ হারান অন্তত 12 জন নিরীহ সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছেন 4 জন শিশু। আহত অন্তত 42। বোমা পড়ে গুরুদ্বারা, স্কুল ও গ্রামে। এদিকে লাহোর দিবসে পাকিস্তানের লাহোর ও করাচিতে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিন্ধু জলচুক্তি বাতিলের পর ভারত বাগলিহার বাঁধের জল আটকে দিয়েছিল। বৃহস্পতিবার বাগলিহার বাঁধের 2টি গেট আবার খুলে দিয়েছে ভারত। এদিকে অপারেশন সিন্দুরের প্রভাব পড়ল আইপিএলেও। অপারেশন সিন্দুরের পর যেসব বিমানবন্দর বন্ধ করেছে ভারত সরকার, তার মধ্যে রয়েছে ধর্মশালা বিমানবন্দরও। তার জেরে ধর্মশালায় হবে না আইপিএল এর পাঞ্জাব বনাম মুম্বাই ম্যাচ। ধর্মশালা থেকে ম্যাচ সরানো হয়েছে আহমেদাবাদে। কলকাতা টিভি। অপারেশন সিঁদুরে আক্রমণ করা হয়েছিল জঙ্গি ঘাঁটি, আর তারপর পাকিস্তানি সেনার পাল্টা জবাবের প্রেক্ষিতে পাকিস্তানি সেনার এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ করে ভারত এবং তা অকেজো করে দিয়েছে। এবং সেনার ওপর এই হামলা কার্যত যুদ্ধের দিকে এক কদম এগিয়ে যাওয়া। আর যুদ্ধের দিকে যদি দুই পক্ষই এগিয়ে যায়, তাহলে কার শক্তি বেশি জানাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। এক দেশে গণতন্ত্র, অন্যদিকে বারবার সামরিক শক্তির একনায়কের উত্থান। হ্যাঁ, বলছি ভারত আর পাকিস্তানের কথা। গণতন্ত্রের পথে হেঁটে কি পেয়েছে ভারত? ছোট করে বললে, প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট যেখানে 7 লক্ষ কোটি টাকা, সেখানে পাকিস্তানের মাত্র 85,000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই সেনা, যুদ্ধাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রেও ভারতের থেকে কয়েক কদম পিছিয়ে আছে পাকিস্তান। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ হিসেবে এটাই ভারতের অর্জন। আর উল্টো দিকে পাকিস্তান কি পেয়েছে? পেয়েছে একের পর এক উগ্রপন্থী শিবির, যারা চোরের মতো অন্য দেশে ঢুকে খুন করে নিরীহ নিরপরাধ মানুষকে। কিন্তু কেন? তার কারণ পাকিস্তানের দুর্বল অর্থনীতি, যার কারণে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সুরক্ষিত করতে পারেনি পাকিস্তান। আর তাই হাত মেলাতে বাধ্য হয়েছে জঙ্গিদের সঙ্গে। কিন্তু সেসব কিছুর দাম চোকানোর সময় এসেছে এবার। চোরাগত্তা হানা দিয়ে আর কোনো লাভ নেই। এবার ভারতের বিপুল আক্রমণের মুখোমুখি হতেই হচ্ছে পাকিস্তানকে, যে যুদ্ধে পাকিস্তানের টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই। 7 থেকে 8ই মে রাতে পাকিস্তানের তরফে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ও পশ্চিম ভারতের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করার চেষ্টা হয়েছিল। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স ও কাউন্টার ইউএএস সিস্টেম সেই আক্রমণ সম্পূর্ণভাবে প্রতিহত করে। এর জবাবে ভারত পাক অধিকৃত বিভিন্ন এলাকায় এয়ার ডিফেন্স রাডার ও অন্যান্য সামরিক ঘাঁটিতে টার্গেটেড হামলা চালায়। লাহোরের একটি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করেছে ভারত। অপারেশন সিঁদুর শেষ হয়নি এখনো। এয়ার ডিফেন্স ধ্বংস করে আক্রমণের রাস্তা আরো চওড়া করল ভারত। তবে অপারেশন সিঁদুরের সবচেয়ে বড় চমক পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সম্পূর্ণ ব্যর্থতা। ভারতের বিমান বাহিনী যখন পরিকল্পিত স্ট্রাইক চালাচ্ছে, তখন এই আইএসআই কিছুই আজ করতে পারেনি। এমনকি বালাকোট বা উরির মতো এই অপারেশনও ছিল তাদের কল্পনার বাইরে। দেশের ভিতরে এত মিটিং এর পর 15 দিন
আগেই ভারত প্রত্যাঘাতের ঘোষণা করার পরেও পাক সরকারের নাকের ডগা দিয়ে ঘরে ঢুকে একের পর এক জঙ্গি হানা ধ্বংস করল ভারত। আর চীন, যার কক্ষপথে প্রায় 200টি সামরিক উপগ্রহ ঘোরে, তাদের ইন্টেলিজেন্সও কিছু আজ করতে পারেনি। নাকি বন্ধু পাকিস্তানকে মদত করেনি চীন? অপারেশন সিঁদুরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। মাসুদ আজহারের ভাই সহ পরিবারের কয়েকজন মারা গেলেও হাফিজ সাইদের মতো শীর্ষ জঙ্গিরা বেঁচে রয়েছে। তবে কি জঙ্গিদের বাঁচাতে চীনের থেকে খবর পেয়ে আইএসআই আগে থেকেই কিছু জঙ্গিকে সরিয়ে ফেলেছিল তাদের অতি মূল্যবান প্রাণ বাঁচাতে? সব মিলিয়ে অপারেশন সিঁদুর প্রমাণ করে ভারতীয় সেনার দক্ষতা ও ইন্টেলিজেন্স পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে। কলকাতা টিভি। পৃথিবীর নানা দেশেই বিভিন্ন সরকারি এজেন্সি আছে। আমেরিকায় আছে সিআইএ, ভারতের র, ঠিক তেমনই পাকিস্তানের আছে আইএসআই। কি করেন এরা? বহু কিছু। তবে মূল কাজটা হলো দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখা। সেই নিরাপত্তা বজায় রাখার কাজে পাকিস্তানি এজেন্সি আইএসআই যে কতটা ব্যর্থ তা প্রমাণ হয়ে গেল গোটা দুনিয়ার সামনে। আজ থেকে অন্তত 15 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানকে। তারপর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল পাকিস্তানের মাটিতে ঘাঁটি গাড়া পরপর 9টা জঙ্গি শিবির। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় আক্রমণকে আটকাতে ব্যর্থ হয়েছে। কিন্তু কি করছিল আইএসআই শেষ 15 দিন ধরে? মোদীজি তো সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরেও আইএসআই এর কাছে মিসাইল আক্রমণের কোনো খবর ছিল না। বোঝাই যাচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে ঠিক কতটা দুর্বল। 7 থেকে 8ই মে রাতে পাকিস্তানের তরফে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ও পশ্চিম ভারতের সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করার চেষ্টা হয়েছিল। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স ও কাউন্টার ইউএএস সিস্টেম সেই আক্রমণ সম্পূর্ণভাবে প্রতিহত করে। এর জবাবে ভারত পাক অধিকৃত বিভিন্ন এলাকায় এয়ার ডিফেন্স রাডার ও অন্যান্য সামরিক ঘাঁটিতে টার্গেটেড হামলা চালায়। লাহোরের একটি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করেছে ভারত। অপারেশন সিঁদুর শেষ হয়নি এখনো। এয়ার ডিফেন্স ধ্বংস করে আক্রমণের রাস্তা আরো চওড়া করল ভারত। তবে অপারেশন সিঁদুরের সবচেয়ে বড় চমক পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সম্পূর্ণ ব্যর্থতা। ভারতের বিমান বাহিনী যখন পরিকল্পিত স্ট্রাইক চালাচ্ছে তখন এই আইএসআই কিছুই আজ করতে পারেনি। এমনকি বালাকোট বা উরির মতো এই অপারেশনও ছিল তাদের কল্পনার বাইরে। দেশের ভিতরে এত মিটিং এর পর 15 দিন আগেই ভারত প্রত্যাঘাতের ঘোষণা করার পরেও পাক সরকারের নাকের ডগা দিয়ে ঘরে ঢুকে একের পর এক জঙ্গি হানা ধ্বংস করল ভারত। আর চীন, যার কক্ষপথে প্রায় 200টি সামরিক উপগ্রহ ঘোরে, তাদের ইন্টেলিজেন্সও কিছু আজ করতে পারেনি। নাকি বন্ধু পাকিস্তানকে মদত করেনি চীন? অপারেশন সিঁদুরের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। মাসুদ আজহারের ভাই সহ পরিবারের কয়েকজন মারা গেলেও হাফিজ সাইদের মতো শীর্ষ জঙ্গিরা বেঁচে রয়েছে। তবে কি জঙ্গিদের বাঁচাতে চীনের থেকে খবর পেয়ে আইএসআই আগে থেকেই কিছু জঙ্গিকে সরিয়ে ফেলেছিল তাদের অতি মূল্যবান প্রাণ বাঁচাতে? সব মিলিয়ে অপারেশন সিঁদুর প্রমাণ করে ভারতীয় সেনার দক্ষতা ও ইন্টেলিজেন্স পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে। কলকাতা টিভি। এই আবহেই আজকে হয়েছে সর্বদলীয় বৈঠক। কি বলা হলো সেই সর্বদলীয় বৈঠকে? কি বললেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব? একটা ছোট্ট বিরতির পর ফিরবো সেই খবরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। দেশ সবার আগে, আর তাই সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হাত মিলিয়েছে ভারতের সমস্ত রাজনৈতিক দল। ভারতীয় গণতন্ত্র আরেকবার প্রমাণ করলো তার ভিত্তি ঠিক কতটা মজবুত। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের পরেও অপারেশন সিঁদুর জারি রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিল কেন্দ্র। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির না থাকায় প্রশ্ন উঠলেও পাক জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যকে অভিনন্দিত করেছেন সমস্ত বিরোধী দল। তবে সর্বদল বৈঠকে না থাকলেও এদিন প্রথমে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান অজিত দোভাল ও পরে সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকের সঙ্গে ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অপারেশন সিঁদুরের একদিন পরেই বৃহস্পতিবার সকালে সর্বদল বৈঠক ডেকেছিল সরকার পক্ষ। বৈঠকে পৌরোহিত্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আপ নেতা সঞ্জয় সিং প্রমুখ যোগ দেন। সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সব প্রথম সারির মন্ত্রী হাজির ছিলেন। পেহেলগাম কাণ্ডের পরপরই পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে প্রথম সর্বদল বৈঠক হয়েছিল। সেখানেই ভারত সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল বিরোধী দলগুলি। পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে হওয়া অপারেশন সিঁদুরকে স্বাগত জানিয়ে প্রত্যাঘাতে প্রশ্নে ঐক্যের বার্তা দিয়েছেন বিরোধীরা। সূত্রের মতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সম্পর্কে সরকারি স্তরে অবহিত করেন বৈঠকের প্রতিনিধিদের। শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই ভারতীয় বায়ুসেনা আক্রমণ চালিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়। তাতে 100 জঙ্গি নিহত হয়েছে বলে জানান রাজনাথ। তবে পাক ভূখণ্ডে সামরিক এলাকাকে অপারেশন সিঁদুরের বাইরে রাখা হয়েছিল। मैं ये मानता हूं कि सारे पॉलिटिकल लीडर्स ने मैच्योरिटी दिखाया है। ऐसे वक्त में जब देश एक बहुत बड़ी चुनौती को हाथ में लेकर के काम कर रहे हैं तो इसमें राजनीति का कोई जगह नहीं है। আগের বৈঠকের মতো এবারের সর্বদল বৈঠকেও হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে মোদী বৈঠকের উদ্দেশ্যে তার বার্তা পাঠিয়েছেন। বিরোধীদের তরফে পাকিস্তানের সঙ্গে চলতি সংঘাতের আবহে দলীয় রাজনীতি সরিয়ে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। हम चाहते थे कि इस मीटिंग में प्रधानमंत्री जी पधारें और संक्षिप्त में वो अपनी बात रखेंगे। जो घटना घटी है या जो आज भारत ने जो टेररिस्ट के खिलाफ एक्शन लिया है, हम ये चाहते थे कि वो खुद आए और अपनी बात रखे। तो ये सबको एक बहुत बड़ा उसका लाभ मिलता था, लेकिन उन्होंने नहीं आए। অপারেশন সিঁদুরের ধাক্কায় বেসামাল পাকিস্তান নানাভাবে ভুয়ো খবর ছড়িয়ে জনমানুষে বিভ্রান্তি ছড়িয়ে চলেছে। এদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী ও সচিব পর্যায়ের কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠকে ফেক নিউজ সামাল দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। জোর দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রকের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপরেও। কলকাতা টিভি। যুদ্ধ সামলাচ্ছে কেন্দ্রীয় সরকার, তাহলে রাজ্যের কর্তব্য কি? সেই পথই দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত পাক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কৃষি পণ্যের কালোবাজারি রুখতে তৎপর মুখ্যমন্ত্রী। বাতিল সব সরকারি দপ্তরের ছুটি, কৃষি পণ্যের দাম বৃদ্ধির দিকে কড়া নজর মমতার। মানুষকে সংযত থাকার বার্তা ও বিভ্রান্তিমূলক প্রচার না ছড়ানোর হুঁশিয়ারি রাজ্যের প্রশাসনিক প্রধানের। অ্যাগ্রো মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল ডেকেছি 5:30টায়, যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরা ম্যানিপুলেট করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চাশা চাপিয়ে দিতে না পারে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। পেহেলগামে জঙ্গি হামলা, এরপর 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস ভারতীয় সেনার। ফাঁকা কলসি বাজে বেশি মতো ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছে পাকিস্তানও। দুই দেশের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সংযত থাকার বার্তা ও বিভ্রান্তিমূলক প্রচার না ছড়ানোর হুঁশিয়ারি রাজ্যের প্রশাসনিক প্রধানের। যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, সেই ইউটিউবই হোক, ফেসবুকই হোক, চ্যানেলের একাংশই হোক, ডিজিটালের একাংশই হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইন্স আমাদের মিটিংয়ে জানানো হয়েছে। নাগরিক হিসেবে দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিতে ভোলেননি মমতা। পাশাপাশি যুদ্ধ হওয়ায় কৃষিপণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, অর্থাৎ হাতের বাইরে না যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নজর রেখেছেন মমতা। টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাইকে নিয়ে নিয়মিত নজরদারি চালান, যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে। এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখবো, কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে। মিউনিসিপ্যালিটি মার্কেটগুলোতে নজর রাখতে হবে।
অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববে তুমি একটা মিটিং করো এবং করে স্টেট ইনস্ট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও। শুধু মূল্যবৃদ্ধি নয়, আরও কয়েকটি বিষয়ে পদক্ষেপ করেছে রাজ্যের তৃণমূল সরকার। ভারত পাক যুদ্ধের আবহে সীমান্তে বাড়ছে গুলির লড়াই। এই পরিস্থিতিতে রাজ্যের সব দফতরের ছুটি বাতিল করেছেন নবান্ন। পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার দুপুরে দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, যদিও বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি মমতা। এরপরে নবান্নে রাজ্যের সব দফতরের কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক শেষে সাংবাদিক বৈঠক থেকে সব দপ্তরের ছুটি বাতিলের কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না। নবান্ন সূত্রে খবর, তবে জরুরি ভিত্তিতে ছুটির ছাড়পত্র বহাল থাকবে। কলকাতা টিভি। আচ্ছা, ধাম শব্দের অর্থ কি? সাধারণভাবে আমরা জানি এর মানে বাসভূমি, গৃহ বা আশ্রয়স্থল। যদিও ধর্মীয় স্থানের সঙ্গেই ধাম কথাটি ব্যবহার হতে বেশি দেখা যায়, যেমন জগন্নাথ ধাম, কৃষ্ণধাম এইসব। উল্টো দিকে এখনো পর্যন্ত কোনো কোনো পুরনো বাড়ির নামের ফলকেও লেখা থাকতে দেখা যায় শান্তিধাম বা গৃহধাম ইত্যাদি। সেদিক থেকে দেখলে দীঘায় জগন্নাথ ধাম হতে অসুবিধা কোথায়? কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। ধাম বিতর্ক ছাড়তে চাইছে না ওড়িশার বিজেপি সরকার। দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে ধাম জুড়ে দেওয়া নিয়ে নবান্নকে নিশানা করেছে ওড়িশা। নবনির্মিত মন্দিরের সৌজন্যে দীঘাকে জগন্নাথ ধাম হিসেবে চিহ্নিতকরণ আদতে হিন্দু আবেগের ওপরে আঘাত, এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। জগন্নাথ ধাম ভারতের 4 ধামের মধ্যে অন্যতম। সেদিকে দৃষ্টি রেখেই দীঘায় জগন্নাথ ধাম নাম নিয়ে তাঁর আপত্তি, যদিও এতে আপত্তির কিছু দেখছেন না মমতা। সনাতনী সংস্কৃতি অনুযায়ী ভারতের 4 দিকে 4 ধাম, পুরী, দ্বারকা, বদ্রীনাথ ও রামেশ্বরম। সেই তালিকায় নব সংযোজন দীঘা, আর এতেই আপত্তি ওড়িশা সরকারের। সমাজ মাধ্যমে এ নিয়ে বিতর্ক দানা বাঁধার পরে এবার সরাসরি প্রশাসনিক হস্তক্ষেপ কলিঙ্গের বিজেপি সরকারের। দীঘাকে জগন্নাথ ধাম হিসেবে চিহ্নিতকরণ আদতে হিন্দু আবেগের ওপরে আঘাত, এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। জগন্নাথ ধাম হিসেবে পুরীর মান্যতা কেবল উড়িষ্যাবাসীর কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে আধ্যাত্মিকভাবে গ্রহণীয় বক্তব্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীর, এবং সেই কারণে সরকারি নামকরণে দীঘাকে জগন্নাথ ধাম হিসেবে চিহ্নিত না করার আবেদন মোহন মাঝির। এমনকি বিজ্ঞাপন ও সরকারি আদান প্রদানেও জগন্নাথ ধাম শব্দবন্ধনী প্রত্যাহারের আর্জি জানিয়েছে উড়িষ্যা সরকার। এতে অবশ্য আপত্তির কিছু দেখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং দুই রাজ্যের সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা? যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়। আমি উড়িষ্যাকে ভালোবাসি। যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো, ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়, আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান, আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? জগন্নাথ ধাম বর্জনে প্রধানমন্ত্রীর কাছে এক্স হ্যান্ডেলে আর্জি জানিয়েছেন উড়িষ্যার বালুশিল্পী সুদর্শন পট্টনায়কও। জগন্নাথ ধাম কেবল পুরী মাহাত্ম্যের সঙ্গেই সম্পৃক্ত, মত পদ্মশ্রী পুরস্কার প্রাপকের। কলকাতা টিভি। তাহলে কি শুভেন্দু নয়, সুকান্ত মজুমদারই বিজেপির আরও একবার রাজ্য সভাপতি হতে চলেছেন? এই জল্পনায় চলছে রাজ্য বিজেপির রাজনীতির হাওয়ায়। এমনিতেই রাজ্য সভাপতি নিয়ে বিজেপির ঘরোয়া কোন্দলের কথা সবাই জানে, কিন্তু রাজনীতির কর্তা বলছে সুকান্তর নেতৃত্ব মেনে নিতে নাকি রাজি শুভেন্দু অধিকারী। দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য স্পষ্ট করে দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই লড়বে বিজেপি। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এই সব কিছু কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবে।
সুকান্ত মজুমদারই কি থেকে যাবেন বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে? সোমবার দলীয় সভায় সুনীল বানসালের ইঙ্গিত কি এটাই বলছে? বিজেপির দলের মধ্যে এখন এটাই বড় প্রশ্ন। কর্মীরাও সেই মতো নিজেদের প্রস্তুত করছে। এতদিন ধরে স্থায়ী সভাপতি না থাকার জন্য বিজেপি কর্মীরা হতাশ ছিল। সবাই চাইছিল স্থায়ী রাজ্য সভাপতি দ্রুত ঘোষণা হোক। এমনকি নেতারাও কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টা বারবার বলছে। অবশেষে জেলা সভাপতি, মোর্চা সভাপতি এবং পদাধিকারীদের বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল তিনি বলেন, সুকান্ত শুভেন্দু নেতৃত্বে দল 26-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। কার্যত এই প্রথম এই ধরনের সভায় সুকান্ত শুভেন্দু একসঙ্গে জড়িয়ে ধরা বা দুজনের পাশাপাশি নিবিড়ভাবে বসে থাকার ছবি বিজেপির মিডিয়া সেল প্রকাশ করবে। স্বাভাবিকভাবেই দ্রুত বার্তা ছড়িয়ে পড়ে। তবে কি আবার সভাপতি হবার পথে সুকান্ত মজুমদার? যদিও সুকান্ত মজুমদার তিনি বলেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে, এটা নিয়ে তিনি কিছু বলবেন না। তার কাজ জেলা সভাপতি ঠিক করা। না, নতুন করে সমস্ত কিছু তৈরি হবে তো, নতুন সভাপতি হোক, তারপরে সমস্ত কিছু বাকি আছে। সভাপতি করা তো আমার কাজ না, আমার কাজ জেলা সভাপতি করা। আমি জেলা সভাপতি করে দিয়েছি, এবার রাজ্য সভাপতি করার কাজ হচ্ছে আমার কেন্দ্রীয় নেতৃত্বে। তাহলে আপনাদেরকে প্রশ্নটা কেন্দ্রীয় নেতৃত্বকে করতে হবে। আপাতত কর্মীরা সুকান্ত মজুমদারকে সভাপতি ধরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেখা যাক সুনীল বানসালের ইঙ্গিত কি সত্যে পরিণত হয়। অঞ্জন রায় রিপোর্ট, কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।